জলতলি গ্রাম ছায়া সুনিবিড় পাখির ডাকে মুখর এক ছোট্ট জনপদ। সেই গ্রামের এক প্রান্তে বাস করে জামিল আর তার বউ আয়েশা। জামিল জাতিতে চাষি, গায়ে অসুরের শক্তি, কিন্তু মনে একদম কচি খোকা। আর তার বউ আয়েশা যেন সাক্ষাৎ লক্ষ্মী, যেমন তার রূপ তেমন তার গুণ, আর বুদ্ধিতে সে গ্রামের যে কোনো বাঘা বাঘা মাতব্বরকে টেক্কা দিতে পারে। তাদের সংসারে অভাব নেই, বিলাসিতাও নেই, আছে শুধু অপুরাণ শান্তি। বাড়ির পেছনে এক ফালি জমিতে জামিল ফলায় লাউ, কুমড়ো, বেগুন, পটল। গোয়ালে আছে এক হৃষ্টপুষ্ট গাভী, আর পুকুরে আছে জিল মাছ। এই নিয়েই তাদের সুখের রাজত্ব। তারপর একদিন দুপুরে উফ, বাপরে বাপ! ও আয়েশা, আজ যা রোদ পড়েছে না, পুকুরের জলটা পর্যন্ত যেন ফুটছে। ডুবডুব দিতে গিয়ে মনে হলো কে যেন গরম ভাতের ফ্যান ঢেলে দিয়েছে। পুকুরের শরীরটা যেন জ্বলে গেল রে আয়েশা। আহা, বসো গো বসো। রোদের যা তেজ, তাতে পাথর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর তুমি তো রক্তমাংসের মানুষ। আমি তো সেই কখন থেকে লেবু শরবত করে পাথরের বাটিতে ঢাকা দিয়ে রেখেছি। আগে ওটা খেয়ে জিরো, তারপর ভাতের কথা ভাববে। কলজেটা জুড়িয়ে গেল রে আয়েশা। তুই কি দিয়েছিস বলতো শরবতে? শুধু লেবু আর গুড় তো নয়, মনে হচ্ছে যেন অমৃত, নাকি কোনো জাদুমন্তর। জাদু জানবো কোন দুঃখে? ওটা কাগজি লেবু গো। আমাদের পিছনের বাগানের ওই কোণের গাছটা আছে না, যেটায় গতবার পোকা লেগেছিল। আমি ছাই আর গোবর দিয়ে কত যত্ন করলাম। এবার দেখো কেমন রসালো লেবু হয়েছে। তোমার ভালো লেগেছে? জানিস ভালো মানে, আমি তো ভাবছি আরেক বাটি খাবো কিনা। তবে থাক, পেটে ভাতের জায়গা রাখতে হবে। খিদেই যে পেট চৌচৌ করছে। মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর আর ছুঁচো মিলে ডন বৈঠক দিচ্ছে। আজ রান্নার আয়োজন কি রে? আজ তোমার পছন্দে চুনো মাছের চচ্চড়ি আর সোনামুগীর ডাল করেছি। শোনো, একটা দরকারি কথা ছিল। কি কথা বলো? চৈত্র মাস তো শেষে হতে চলল, সামনেই বৈশাখ। আকাশটার দিকে তাকিয়েছ? ঈশান কোণে মাঝে মাঝেই মেঘ জমছে। এবার বর্ষা আসার আগেই আমাদের রান্নাঘরের চালটা সারাতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। কাল সকালেই আমি দেখছিলাম রান্নাঘরের পশ্চিম দিকের বাঁশটা ঘুণে ধরেছে, আর বড় ঘরের সনগুলো অনেক জায়গায় পাতলা হয়ে গেছে। না হলে এবার জোর বর্ষা নামলে জল পড়ে উনুন ভেসে যাবে। জমিদার কাছারির পেয়াদা এসেছিল আজ সকালে মাঠে। পেয়াদা কেন, কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু না। ওই খাজনার তাগাদা নায়েব মশাই বলে পাঠিয়েছেন এই বৈশাখের আগেই খাজনা শোধ করতে। ও, তাহলে তুমি এক কাজ করো। কাল হাটে যাওয়ার সময় ধানের সাথে সাথে মাচা থেকে গোটা চারেক পাকা কুমড়ো আর এক ঝুড়ি বেগুন নিয়ে যেও। ওগুলো যে পড়ে পড়ে পড়ছে, বিক্রি করলে খাজনার কিছু টাকা উঠে যাবে। আহ, এই তো সুখ! নিজের জমির চাল, নিজের পুকুরের মাছ আর নিজের বাগানের সবজি। রাজার ভাণ্ডারেও এত শান্তি নেই রে আয়েশা। তুই বুদ্ধি করে যখন সংসারটা এমন শক্ত হাতে ধরেছিস, তখন আর আমার ভয় কি? ও জামিল, ওরে ও জামিল, আছিস না কি রে নাকি? সব মরে হেজে গেছিস। এত গ্রামের কারো গলা নয় মনে হচ্ছে। বহু দূর থেকে কেউ এসেছে। গলাটা বড্ড চড়া। আরে, এ কার গলা চেনা চেনা লাগছে যেন, কিন্তু ঠিক ধরতে পারছি না। বকুল মামা সেই যে 10 গ্রাম পরে থাকেন, তিনি আমার এখানে কেন? কেন কোনো বিপদ আপদ হলো নাকি? চল তো দেখি। ওরে বাবারে, তোদের এই জলতুলে গ্রাম নাকি আগুনের চুল্লি রে? উফ, 10 গ্রাম দূর থেকে হেঁটে এলাম, একটা গরুর গাড়িও জুটল না। মামাবাবু, আসুন, দাওয়ায় উঠে বসুন, মাদুর পাতা আছে। এসো এসো, ভেতরে এসো। রোদে দাঁড়িয়ে থেকো না আয়েশা। ও আয়েশা, মামা এসেছেন। শিগগিরই বড় ঘটিতে করে শরবত নিয়ে আয়। তা কিরে জামিল, কেমন চলছে তোদের সংসার? এই আল্লাহর রহমতে সবকিছু ভালোই মামা, কোন কিছুর অভাব নেই। গোলায় ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগান ভরা সবজি। আয়েশাটা এই বাড়িতে আসার পর থেকে কারোর কাছে এখন আর হাত পাততে হয় না। দিববি রাজার হালে আছে,
আর আমি ওখানে নিজের বাড়িতে পচার ডাল কাঁকড়া মেশানো চাল আর অম্বল খেয়ে মরছি। মামা কি ভাবছো অত? মামা তুমি বসো, আমি আয়েশাকে বলি ভাত বাড়ুক। খিদেটা যা পেয়েছে না, সেই সকালে বেরিয়েছি, পেটে দানা পানি পড়েনি। তা বৌমা রেঁধেছে, কি গন্ধ তো ভালোই বেরাচ্ছে। খাসির মাংস নাকি? মামাবাবু, আজ তো কোনো মাংস হয়নি। মুগের ডাল, চুনো মাছের চচ্চড়ি আর উচ্ছে ভাজা। মাংস তো বাড়িতে নেই। মানলাম পুকুরের মাছের স্বাদই আলাদা। তবে কি জানিস জামিল, শুধু এই চুনো মাছ আর শাক ভাত খেয়ে কি আর গায়ের জোর বাড়ে? তুই তো চাষি মানুষ, তোর তো গায়ে বল দরকার। আমি তো শুনি গ্রামের লোকেদের পুকুরে নাকি বড় বড় রুই থাকে। আছে মামা, সবই আছে। জিয়ল, মাগুর, রুই, কাতলা। তুমি তো হঠাৎ এলে তাই ধরা হয়নি। কাল সকালে জেলে ডাক, বড় রুই মাছ তোলবার ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। মামা খাওয়া শেষ করে মনে মনে বুদ্ধি আঁটতে থাকে যে কিভাবে জামিলের বাড়িতে ঘাঁটি গেড়ে 3 বেলা ভালো মন্দ খাওয়া যায়। আমি কি আর খাওয়ার জন্য এসেছি? এসেছি তোদের দেখতে। রক্তের টান বলে কথা। কতদিন দেখিনি তোকে। তবে হ্যাঁ, আমার একটা সমস্যা আছে রে জামিল। কি সমস্যা মামা? আমার না ইদানিং রাত্রে ভালো ঘুম হয় না, আর স্বপ্নে খুব উল্টো পাল্টো দেখি। আমাদের গ্রামের প্রবীণ কবিরাজ মশাই বলেছেন, পেটে ভালো মন্দ না পড়লে নাকি স্নায়ু দুর্বল হয়ে যায়, তাই ওই সব স্বপ্ন দেখি। বুঝলি জামিল? তাই নাকি মামা? দুঃস্বপ্ন দেখো? তাহলে তো চিন্তার বিষয়। তুমি ভেবো না কাল থেকে তোমার খাওয়ার কোনো ত্রুটি হবে না। আচ্ছা, ত্রুটি হবে না তো? দেখিস বাবা, আমি তোর মামা, গুরুজন। গুরুজনের সেবা করলে স্বর্গের সিঁড়ি পাওয়া যায়। পরদিন সকাল হলো। আয়েশা রান্নাঘরে উনুন ধরাচ্ছিল, আর জামিল বাড়ির পিছনের সবজি বাগান থেকে টাটকা সবজি তুলছিল। ঠিক তখনই ওরে বাবারে, মরে গেলাম রে! কে কোথায় আছিস রে? মামা কি হলো মামা? সর্বনাশ হয়ে গেছে রে জামিল। কাল রাত্রির স্বপ্নে স্বয়ং ভীমরুল বাবা এসেছিলেন। ভীমরুল বাবা? সে আবার কে? চুপ কর মা, উনি মহাপুরুষ, হিমালয়ের গুহায় থাকেন। কাল রাত্রিরে স্বপ্নে এসে আমার কানের কাছে ভন ভন করে বললেন, ওরে বকুল, তোর ভাগ্নের বাড়ির ওপর শনির দৃষ্টি পড়েছে, সব ধ্বংস হয়ে যাবে। গোয়ালের গরু মরবে, পুকুরের মাছ পচবে, ফসল জ্বলে যাবে। শনির দৃষ্টি? সে কি মামা? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। আগামী 30 দিন, মানে পুরো 1 মাস, রোজ দুপুরে তোকে 1 সের কুচি খাসির মাংস আর রাতে গাওয়া ঘি ভাজা লুচি খেতে হবে। তবেই তোর শরীরের তেজ দেখে ওই শনি পালাবে। তুমি চিন্তা করো না মামা, আমি কিছুতেই এমন হতে দেব না। আজ দুপুরেই আমি মাংস নিয়ে আসব। আপনি কাঁদবেন না। আপনার শরীর দিয়ে যখন শনি তাড়াতে হবে তখন খাওয়ার কষ্ট আমরা হতে দেব না। ওগো, তুমি আর দেরি করো না, গোলার ধান বেচে তুমি আজই হাট থেকে খাসির মাংস নিয়ে এসো। ঠিক বলেছিস আয়েশা, প্রাণ বাঁচলে বাঁচলে তবে তো সব। আমি এক্ষুনি বেরোচ্ছি। জামিল তাড়াহুড়ো করে বাজারে যায়। কখনো খাসির মাংস, কখনো মুরগি, যা পায় তাই নিয়েই ফিরে আসে। আয়েশা মন দিয়ে রান্না করে। গরম ভাতের পাশে ঝোল মাংস সাজিয়ে দেয় মামার পাতে। মামা মজা করে খায়, আর মনে মনে ভাবে এইভাবেই ভীমরুল বাবার নাম নিয়ে খেয়ে যেতে হবে। দিন যায়, মামার খাওয়া দাওয়া কমে না। আয়েশা একটু একটু বুঝতে পারে যে মামা হয়তো ওদের ঘাড়ে বসে খাওয়ার জন্যই এসব নাটক করছে। একদিন আর জামিলের পকেটে টাকা থাকে না, পয়সার হিসেব মিলছে না। আয়েশা রে, কালকের বাজারের জন্য তো টাকা নেই। মহাজনার ধার দেবে না কি করি? বলতো আংটিটা বেচবো নাকি গবিকে বেচে দেব? খবরদার, গাভীর নাম মুখে আনবে না। ও আমার সন্তানের মতো টাকা নেই তো। কি হয়েছে, মামাকে গিয়ে বলো এসব এখন বন্ধ করতে। কি বলছিস পাগলি? ব্রত বন্ধ করলে ভীমরুল বাবা রেগে যাবেন, আমাদের বংশ নির্বংশ হবে মামা। বলেছেন বাবা খুব রাগী। 30 দিন না হলে হবে না। চুপ কর আয়েশা, পাপ হবে। ওগো, ও তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাচ্ছ না? মামা তোমাকে বোকা বানিয়ে লুটে পুটে খাচ্ছে। মামা, গুরুজন স্বপ্ন কি মিথ্যে হয়? তুই কি করবি? মামাকে কিছু বলিস না, কিন্তু উনি রাগ করলে যদি চলে যান। স্বপ্ন সত্যি হয় কিনা জানি না, কিন্তু মামার এই ভীমরোল বাবার স্বপ্ন আমি ইশারাবো। চলে উনি যাবেনই, কিন্তু রাগ করে নয়, ভয়ে। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। কাল দুপুরে মামা যখন খেতে বসবে তখন আমি যা বলবো তুমি শুধু তাতে সাই দেবে। আর হ্যাঁ,
সকালবেলা উঠেই কামারশালা থেকে একটা বড় লোহার চিমটে আনবে আর বাগান থেকে এক ঝুড়ি ধানি লঙ্কা তুলে আনো। ধানি লঙ্কা চিমটে ওগুলো দিয়ে কি হবে? তুমি শুধু দেখো, যদি সংসার বাঁচাতে চাও তবে আমার কথা শোনো। বকুল মামা পুকুরের জলে তেল মিখে স্নান সেরে এসে খেতে বসেছেন। খিদেই তার পিঠ চৌচৌ করছে। মামা তুই বসো, আয়েশা সব আনছে। ও মামা বাবু, সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে আমিও স্বপ্ন দেখেছি। সেই ভীমরুল বাবা, তিনি কাল শেষ রাতে আমার স্বপ্নে এসেছিলেন। কানের কাছে ভন ভন করে বললেন, ওরে পাপিস খা, তুই তোর মামা শ্বশুরকে মেরে ফেলার মতলব করেছিস। তুই স্বপ্ন দেখেছিস? কি স্বপ্নে? মানে আমি তো ব্রত পালন করছি, তোদের ভালোর জন্যই তো খাচ্ছি, আমি তো মরতে চাই না। বাবা বললেন, তোর মামা তো মহাপুণ্যবান লোক, কিন্তু রোজ রোজ এই মাংস ঘি খেয়ে তার কলজাটা পচে যাওয়ার জোগাড় হয়েছে। শুনি তো কেটে গেছে কবেই। মাংসের গন্ধে এখন তার শরীরের রাহু আর কেতু একসাথে ঢুকেছে। রাহু আর কেতু একসাথে? হ্যাঁ মামা বাবু, ভীমরুল বাবা বললেন, যদি তোর মামাকে বাঁচাতে যাস তবে আজ থেকে আগামী 3 মাস তাকে শুধু তেতো আর ঝাল খাওয়াতে হবে। এগুলো পেটে গেলেই রাহু কেতু ছটপট করবে, আর যেই আপনি চিৎকার করবেন সেই হাঁ করা মুখ দিয়ে তারা বেরিয়ে আসার চেষ্টা করবে। ওরে বাপরে, জ্বলি গেল রে, মুখ চলে গেল, পেট চলে গেল, আগুন আগুন, জলদি জলদি। ওটা কি? তোরা কি আমাকে মেরে ফেলবি নাকি? ও আয়েশা, তুই যা খেয়াল দেখালি না,